নমস্কার। রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের বোস হাউস ক্যাম্পাসের হয়ে আমি মহাভারতের উপর একটা আলোচনা করব। মহাভারত একটা বিশাল বড় গ্রন্থ। বহু পণ্ডিত নানা রকমভাবে মহাভারতের বিশ্লেষণ করেছেন। সেই সমস্ত কিছু একটা আলোচনায় ধরা যায় না। আমি নিজে যেহেতু ইতিহাসের ছাত্র, আমি মূলত ইতিহাসের দৃষ্টিকোণ থেকে মহাভারতকে কিভাবে দেখা হয়েছে, একটা ইতিহাসের উপাদান হিসাবে মহাভারতকে কিভাবে দেখা যায় এবং মহাভারত একটা ঐতিহাসিক পরম্পরা হিসাবে কিভাবে কাজ করে, এই বিষয়ে আমার নিজেরও গবেষণা। এই বিষয়েই আমি মোটামুটি আলোচনা করার চেষ্টা করব। তো এই আলোচনা আমরা কতকগুলো পর্বে করব। আজকে প্রথম পর্বটা একটা গোটা আলোচনার ভূমিকা হিসাবেই আমি ভেবেছি। তাই যে শব্দগুলো আমি ব্যবহার করলাম, ঐতিহাসিক পরম্পরা, এই জিনিসগুলো কি, বা ঐতিহাসিক আলোচনায় মহাভারতকে কিভাবে দেখা হয়েছে একটা সময় পর্যন্ত, নানান পণ্ডিতরা কি মতামত দিয়েছেন, এবং আমি যে আলোচনাটা করব তাতে শেষ পর্যন্ত আমি কি দৃষ্টিভঙ্গি নিচ্ছি, এই জিনিসগুলো আমি এই প্রথম আলোচনাটাই একটু আগে পরিষ্কার করে নিতে চাই। তো এই যে বারবার ইতিহাস কথাটা আমরা বলছি, ইতিহাস বলে যে বিষয়টার আমরা চর্চা করি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, ইংরেজিতে যাকে হিস্ট্রি বলা হয়। সাধারণভাবে ইতিহাস কথাটা বাংলায় যখন আমরা ব্যবহার করি, আমরা এই হিস্ট্রির অর্থেই করি। কিন্তু হিস্ট্রি একটা বিষয় যার এই যে প্রাতিষ্ঠানিক চর্চা, তার উৎপত্তি ইউরোপে। আস্তে আস্তে আধুনিক শিক্ষা ব্যবস্থা যখন ঔপনিবেশিক যুগে ভারতে এসছে, তখন থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে হিস্ট্রিও একটা আলাদা বিষয় হিসাবে চর্চা করা হচ্ছে, এবং এই হিস্ট্রি বিষয়টার নামটাকে অনুবাদ করতে গিয়ে ইতিহাস শব্দটা নানা ভারতীয় ভাষায়, বাংলা সমেত, ব্যবহার হচ্ছে। কিন্তু ইতিহাস শব্দটা কিন্তু একটা সংস্কৃত শব্দ, এবং খুব প্রাচীন যুগ থেকে, প্রায় অথর্ববেদে ইতিহাসের প্রথম উল্লেখ আছে। তো বৈদিক যুগের একটা পর্ব থেকে কিন্তু ইতিহাস শব্দটার সংস্কৃত ভাষায় একটা ব্যবহার আছে। এখন সংস্কৃতে ইতিহাস বলতে কি বোঝায়, তার অর্থ কিন্তু ইংরেজিতে হিস্ট্রি বলতে যা বোঝায় তার সঙ্গে হুবহু এক এরকম নয়। এই পার্থক্যটাও আমাদের করতে হবে, তার কারণ মহাভারতের আলোচনায় এই সংস্কৃত ইতিহাস শব্দটা খুব গুরুত্বপূর্ণ। মহাভারত আসলে কি? আমরা ছোটবেলার থেকে শুনে আসি যে মহাভারত একটা মহাকাব্য, বা ইংরেজিতে যাকে বলা হয় এপিক। কিন্তু এই এপিকের ধারণাও কিন্তু ইউরোপীয় শিক্ষা ব্যবস্থার সঙ্গে সঙ্গে বিশেষ করে এসেছে, কারণ ইউরোপের প্রাচীনতম সাহিত্য বলতে গেলে হোমারের ইলিয়াড আর ওডিসি, এই দুটো বইয়ের কথা বারবার চলে আসে, যাদেরকে এপিক শ্রেণীভুক্ত করা হয়। এই এপিক বা মহাকাব্যের কিছু বৈশিষ্ট্য আছে, তার সঙ্গে মহাভারত এবং রামায়ণের কিছু কিছু বৈশিষ্ট্য মেলে, যে জন্য মহাভারত এবং রামায়ণকে এপিক বা মহাকাব্য। এবারে মহাকাব্যে তো শুরুতেই যে মহা শব্দটা আমরা বলছি সেটা মহত্ব সূচক একটা বিশেষণ, কিন্তু মূলত কাব্য। এই কাব্য ধারার মধ্যে মহাভারতকে ফেলা যায় কিনা এই নিয়েও কিন্তু যথেষ্ট বিতর্ক আছে। রামায়ণ নিয়ে এই বিতর্ক নেই। রামায়ণ এপিকের ধারণার সঙ্গে অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ, এবং রামায়ণ নিজেকে কাব্য বলে পরিচয় দিয়েছে। ভারতীয় পরম্পরায় রামায়ণকে আদিকাব্য বলা হয়, রামায়ণের কবি বাল্মীকিকে আদিকবি বলা হয়। কিন্তু মহাভারতের সঙ্গে কিন্তু এপিকের বা সংস্কৃত সাহিত্যে যাকে কাব্য বলে তার বৈশিষ্ট্য খুব ভালোভাবে মেলে এরকম নয়। তো মহাভারত নিজেকে নানা রকম ভাবে পরিচয় দিয়েছে, তার মধ্যে কাব্য শব্দটাও আছে। কিন্তু যে শব্দটা সব থেকে বেশিবার ব্যবহৃত হয়েছে মহাভারতের ভিতরে, সেটা হচ্ছে ইতিহাস। তাই এই সংস্কৃতে ইতিহাস বলতে কি বোঝায় সেইটা বুঝলে আমরা বুঝতে পারবো যে মহাভারতের রচয়িতারা মহাভারতকে কি ধরনের গ্রন্থ হিসাবে ভেবেছেন বা দেখেছেন। এখন ইতিহাস শব্দটায় আসার আগে হিস্ট্রি শব্দটায় আবার আমরা ফিরে যাই। যে হিস্ট্রি বলে যে বিষয়টা রয়েছে, যা প্রাতিষ্ঠানিকভাবে অতীতের চর্চা করে। কিন্তু অতীতের চর্চা বলতে গেলে অতীতকে তো পুরোপুরি জানা যায় না, অতীতে কি ঘটেছে সেটা বর্তমানে দাঁড়িয়ে হুবহু জানা সম্ভব নয়।
কারণ বিজ্ঞানে যেভাবে কোনো জিনিসকে জানা হয় পর্যবেক্ষণ করে বা পরীক্ষার মাধ্যমে, অতীতকে নিয়ে এর কিছুই করা যায় না। অতীতে ফিরে গিয়ে অতীতকে পর্যবেক্ষণ করা যায় না, অতীতকে নিয়ে পরীক্ষা করা যায় না। তাহলে অতীতকে জানা মানে আসলে অতীতের একটা পুনর্নির্মাণ করার চেষ্টা, এবং এই পুনর্নির্মাণ কিন্তু আমরা করি বর্তমানে দাঁড়িয়ে। বর্তমানে দাঁড়িয়ে আমরা অতীতকে নিয়ে কিছু প্রশ্ন করি, অতীতের হাজার হাজার দিকের মধ্যে আমরা কোন দিক নিয়ে জানতে চাই সেই প্রশ্ন ইতিহাসবিদ নিজেই করেন, এবং সেই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য তাকে নির্ভর করতে হয় অতীতের উপাদানের উপর। যেহেতু অতীতকে ফিরে গিয়ে দেখা যাবে না, অতীতের যে উপাদানগুলো রয়ে গেছে, সেটা অতীতের সাহিত্য হতে পারে, লিখিত উপাদান হতে পারে যাকে সাহিত্যিক উপাদান বলে, অতীতের মানুষের ব্যবহার করা জিনিসপত্র হতে পারে যাকে প্রত্নতাত্ত্বিক উপাদান বলে, এবং এই উপাদানগুলোর ভিত্তিতে অতীতের একটা পুনর্নির্মাণ করা হচ্ছে হিস্ট্রি নামক বিষয়টার কাজ। এই যে পদ্ধতিটার কথা বলছি, এই পদ্ধতিটা কিন্তু আধুনিক যুগে তৈরি এবং ইউরোপে তৈরি, আস্তে আস্তে অন্যান্য জায়গায় ছড়িয়ে গেছে। কিন্তু আধুনিক যুগের সাবজেক্ট হলেও এটা দেখা গেছে যে এর কাছাকাছি পদ্ধতিতে, অর্থাৎ বিভিন্ন উপাদানকে ব্যবহার করে তথ্য প্রমাণ নির্ভর অতীতের একটা বস্তুনিষ্ঠ বিবরণ দেওয়ার চেষ্টা আধুনিক যুগের আগেও বিভিন্ন লেখক বিভিন্ন সভ্যতায় করেছেন। যেমন হিস্ট্রি শব্দটাই এসেছে একটা গ্রিক শব্দ থেকে, যে শব্দ প্রথম ব্যবহার করেছিলেন তার বইয়ের নাম হিসাবে হেরোডোটাস বলে একজন গ্রিক ইতিহাসবিদ, যিনি গ্রিকদের সঙ্গে পারসিকদের যুদ্ধের বিবরণ লিখে গেছিলেন। আবার অনেকে মনে করেন যে হেরোডোটাসের পদ্ধতিটা ঠিক আধুনিক যুগে আমরা যেভাবে হিস্ট্রি লিখি তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই অনেকে যেমন হেরোডোটাসকে ইতিহাসের জনক, ফাদার অফ হিস্ট্রি বলেন, অনেকে সেটা সমর্থন করেন না। অনেকে বলেন গ্রিসের আর একজন ইতিহাসবিদ থুকিডিডিস, যিনি এথেন্স এবং স্পার্টার মধ্যে হওয়া পেলোপনেশীয় যুদ্ধের বিবরণ লিখে গেছেন প্রত্যক্ষদর্শীদের বিবরণের উপর নির্ভর করে এবং বিভিন্ন নথিপত্র দেখে, তিনি এখন আমরা যেভাবে হিস্ট্রি লিখি তার প্রথম পুরোধা। তো প্রাচীন গ্রিসে বা প্রাচীন রোমে হিস্ট্রি লিখবার চল ছিল, এটা মোটামুটি মনে করা হয়। গ্রিস রোমের বাইরেও বিভিন্ন সভ্যতায়, প্রাচীন সভ্যতায় যেমন প্রাচীন চীনে সিমাচিয়ান প্রথম পদ্ধতিগতভাবে হিস্ট্রির মতো পদ্ধতি অনুসরণ করে অতীতের বিবরণ দেন, পরে বহু চীনা ইতিহাসবিদ দিয়েছেন। মধ্যযুগের ইসলামী জগতে অথবা খ্রিস্টীয় জগতেও চার্চের তত্ত্বাবধানে অতীতের বিবরণ লেখার একটা ধারা ছিল। ইসলামের আগমনের সঙ্গে সঙ্গে ভারতেও সেই ধারা এসছে। মধ্যযুগের ভারতে প্রচুর অতীতের বিবরণের নিদর্শন পাওয়া যায়, সে সুলতানি আমলের ক্ষেত্রে জিয়াউদ্দিন বারানির লেখা হোক বা মুঘল আমলের ক্ষেত্রে আবুল ফজল বাদায়ুনি এদের লেখা হোক। কিন্তু মুশকিলটা হলো ঔপনিবেশিক যুগে যখন প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা ভারতে প্রতিষ্ঠিত হচ্ছে আধুনিক ইউরোপীয় পদ্ধতিতে, এবং যখন ব্রিটিশ কর্মচারীরা ভারতে আসছেন, একটা নতুন দেশে আসছেন, তারা সেই দেশের অতীত নিয়ে জানতে চাইছেন, তারা ইতিহাস বইয়ের খোঁজ করছেন, হিস্ট্রির খোঁজ করছেন, দেখা গেল প্রাচীন ভারতে এই রকম হিস্ট্রি লেখার চল খুব একটা ছিল না। কেন ছিল না এই নিয়ে ঔপনিবেশিক ইতিহাসবিদরা নানা রকম মতামত দিলেন। সেই মতামতের পিছনে তাদের ঔপনিবেশিক স্বার্থও নিশ্চিতভাবেই ছিল। যেমন সংস্কৃত সাহিত্যের ইতিহাস লিখতে বসে এ ম্যাকডোনেল মন্তব্য করেন যে প্রাচীন ভারতে কোনো হিস্ট্রি লেখা হয়নি কারণ লেখার মতো কিছু ছিল না। অর্থাৎ ম্যাকডোনেল বলছেন যে ভারতের সভ্যতা এতটাই পশ্চাৎপদ একটা সভ্যতা ছিল যে সেখানে লিখবার মতো কিছু ছিল না। সব ঔপনিবেশিক পণ্ডিত এতটা তীব্র অবস্থান নেননি। যেমন কেমব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়া যখন প্রথম লেখা হয়, তার প্রথম ভলিউমের সম্পাদক ছিলেন ইজে র্যাপসন। র্যাপসন ম্যাকডোনেলের সঙ্গে একমত হননি। র্যাপসন বললেন যে না, এরম ভাবার কোনো কারণ নেই যে প্রাচীন ভারতে গুরুত্বপূর্ণ কিছু ঘটেনি। কিন্তু ব্রাহ্মণ, বৌদ্ধ এবং জৈনরা যে বিপুল সাহিত্য রচনা করে গেছেন তার মধ্যে কোনোটাকেই ঠিক হিস্ট্রি বলে গণ্য করা যাচ্ছে না। তাহলে খেয়াল করে দেখুন, র্যাপসনও বললেই পারতেন প্রাচীন ভারতের সাহিত্যের মধ্যে কোনোটাকে হিস্ট্রি বলা যাচ্ছে না, কিন্তু র্যাপসন বললেন ব্রাহ্মণ, বৌদ্ধ ও জৈনদের সাহিত্য। কারণ ঔপনিবেশিক পণ্ডিতদের একটা মতবাদ ছিল যে ভারতীয়রা সম্পূর্ণ ধর্মকেন্দ্রিক, ভারতীয়রা যাই করে ধর্মের অ্যাঙ্গেল দিয়ে করে, এবং এখান থেকেই তাদের একটা বক্তব্য ছিল যে ঔপনিবেশিক দ্বিজাতি তত্ত্বের যে নীতি, যে ভারতীয়রা ধর্মীয় পরিচিতির বাইরে কিছু বোঝে না,
তাই যদি হিন্দু শাসন হয় তাহলে মুসলিমরা অত্যাচারিত হবে, যদি মুসলিম শাসন হয় হিন্দুরা অত্যাচারিত হবে, তাই ব্রিটিশ শাসনের প্রয়োজন একটা ধর্মনিরপেক্ষ আধুনিক রাষ্ট্র গড়ে তুলতে। এটা তাদের ঔপনিবেশিক স্বার্থ, সেখান থেকে এই অবস্থান। কিন্তু এই যে হিস্ট্রি না লেখা প্রাচীন ভারতে, এর কথা ঔপনিবেশিক পণ্ডিতরাই প্রথম বলছেন তা নয়। আমরা জানি একাদশ শতক নাগাদ আল-বিরুনি বলে একজন আরব পণ্ডিত ভারতে এসেছিলেন এবং একটা বিশাল বইয়ে ভারতের সমাজ, সংস্কৃতি, ধর্ম, রীতিনীতি নিয়ে অনেক কিছু লিখে গেছেন। তিনি ভারতে এসে ভারতীয় ভাষা শিক্ষা করেছিলেন, ভারতীয় পণ্ডিতদের কাছে পড়াশুনো করেছিলেন ভারতের বিবরণ তুলে ধরার জন্য। সেই আল-বিরুনি অনেক কিছুর কথা লিখলেও প্রাচীন ভারতের ইতিহাসের কথা লেখেননি এবং একটু বিরক্ত হয়ে আল-বিরুনি মন্তব্য করেছিলেন যে হিন্দুদের মধ্যে কোনো ইতিহাস বোধ নেই, তাদের ইতিহাসের কথা জানতে চাইলে তারা গল্প বলতে শুরু করে। এখানে খেয়াল করা প্রয়োজন, আল-বিরুনি হিন্দু বলতে কোনো ধর্মের কথা বোঝাচ্ছেন না। আল-বিরুনির বইয়ের নাম হচ্ছে কিতাব উল হিন্দ। এখানে হিন্দ বলতে একটা জায়গার কথা বোঝানো হচ্ছে, ভারতীয় উপমহাদেশকে বোঝানো হচ্ছে এবং ভারতীয় উপমহাদেশের অধিবাসীদের হিন্দের অধিবাসী হিসাবে আল-বিরুনি হিন্দু শব্দটা অনেক সময় ব্যবহার করছে। কিন্তু যাই হোক, তাহলে আল-বিরুনির অভিজ্ঞতাও হচ্ছে যে তিনি আরব দুনিয়ায় যেভাবে অতীতের বিবরণ লিখে রাখার চল পেয়েছিলেন, ভারতে সেটা পাচ্ছেন না। ঔপনিবেশিক পণ্ডিতরা এই মতটাকেও বারবার উদ্ধৃত করেছেন এবং বলেছেন প্রাচীন ভারতে তো হিস্ট্রি লেখার চল নেই। এখন কেন চল নেই, এইটা নিয়ে তাদের নানা রকম মতামত আছে। ঔপনিবেশিক পণ্ডিতদের মতামত খণ্ডন করে বিভিন্ন ক্ষেত্রে ঔপনিবেশিক তত্ত্বের বিপরীতে সেই তত্ত্ব খণ্ডন করে, ভারতীয় স্বার্থের পরিপন্থী ব্যাখ্যাগুলোকে খণ্ডন করে কিছু কিছু মত দিয়েছিলেন জাতীয়তাবাদী ইতিহাসবিদরা। কিন্তু দেখা যাচ্ছে যে এই যে প্রাচীন ভারতে হিস্ট্রি লেখার চল ছিল না, এই মতটা জাতীয়তাবাদী ইতিহাসবিদরাও মোটের উপর মেনে নিয়েছিলেন। কিরকম মেনে নিয়েছিলেন, যে হেমচন্দ্র রায়চৌধুরী বিখ্যাত জাতীয়তাবাদী ইতিহাসবিদ, তিনি যেমন মনে করতেন যে ইউরোপীয়রা বলেছেন প্রাচীন ভারতে খুব বেশি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা ঘটেনি, প্রাচীন ভারতের রাজনৈতিক ইতিহাস লেখা যায় না, হেমচন্দ্র রায়চৌধুরী এই মতের বিরুদ্ধে গিয়ে পলিটিক্যাল হিস্ট্রি অফ এনশিয়েন্ট ইন্ডিয়া বলে একটা বিখ্যাত বই লেখেন, যেখানে তিনি দেখান ইউরোপের রাজনৈতিক ইতিহাস যেভাবে লেখা হয় প্রাচীন ভারতের রাজনৈতিক ইতিহাস সেইভাবেই লেখা সম্ভব। কিন্তু এই বইয়ের প্রথম লাইনেই হেমচন্দ্র রায়চৌধুরী বলছেন যে কোনো থুকিডিডিস বা তাসিতাসের মতো ইতিহাসবিদ ভারতে জন্মাননি। এটা একটা সমস্যা প্রাচীন ভারতের ইতিহাস লেখার। তো উনি মেনে নিচ্ছেন যে হিস্ট্রি লেখার চল প্রাচীন ভারতে ছিল না, তাই অন্য ধরনের উপাদানের উপর নির্ভর করতে হবে। একই রকম বিষয় আমরা দেখতে পাই যে প্রখ্যাত জাতীয়তাবাদী ইতিহাসবিদ রমেশচন্দ্র মজুমদার এমনকি ভারতের স্বাধীনতার পরেও প্রাচীন ভারতের ইতিহাস চেতনা নিয়ে বলতে গিয়ে বলছেন যে দ্বাদশ শতকে কাশ্মীরের একটা আঞ্চলিক ইতিহাস, কলহনের লেখা রাজতরঙ্গিনী লেখা হওয়ার আগে প্রাচীন ভারতে এমন কোনো বই নেই যেটাকে ঠিক হিস্ট্রি বলে উল্লেখ করা যেতে পারে। তার মানে জাতীয়তাবাদী ইতিহাসবিদরাও মোটামুটি এই ধারণাটা মেনে নিচ্ছে। এমনকি পরবর্তীকালের মার্ক্সবাদী ইতিহাসবিদরা, উদারবাদী ইতিহাসবিদরা, এমনকি উত্তর ঔপনিবেশিক ইতিহাসবিদরা যারা ঔপনিবেশিক জ্ঞান তত্ত্বের সমালোচনা করেন, তারা সবাই কম বেশি এই ধারণাটা মেনে নিয়ে নানা রকম যুক্তি দেওয়ার চেষ্টা করেছেন যে কেন হিস্ট্রি লেখার চল প্রাচীন ভারতে ছিল না। তার মানে এই অবস্থানগুলো সবাই কিন্তু মেনে নিচ্ছে প্রাচীন ভারতে হিস্ট্রি বলে কিছু, অর্থাৎ হিস্ট্রি বলতে আমরা যা বুঝি সেই রকম কিছু লেখা হতো না। এইটা একটা প্রচলিত প্রথাগত মত, অনেক দিন চলে এসেছে। এই প্রথাগত মতের কিছু ব্যতিক্রম নিশ্চয়ই ছিলেন, ঔপনিবেশিক ইতিহাসবিদদের মধ্যেও ছিলেন, জাতীয়তাবাদী ইতিহাসবিদদের মধ্যেও ছিলেন এবং সাম্প্রতিককালে যারা ইতিহাস লিখছেন তাদের মধ্যে বিশেষ করে আছেন। আমরা এবারে সেই জায়গাটায় আসার চেষ্টা করব, কারণ এই যে বললাম যে ইতিহাস বলে সংস্কৃতে একটা শব্দ আছে, সেই শব্দটার তাহলে মানে কি।